সেনাপ্রধান তো কোনো রকম ব্যবস্থা নিলেন না, এমার্জেন্সি ঘোষণা তো তিনি করলেন না। সেনা কর্তা তিনি নিজে হয়তো হাতে ক্ষমতা নিতে চাইছেন না, তার অনেক কারণ রয়েছে। সেনাকর্তা হাতে যদি ক্ষমতা নেন একবার, তাহলে পরে ওই জাতিসংঘে যাওয়ার ব্যাপারে একটা কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। সেনাপ্রধান তো কোনো রকম ব্যবস্থা নিলেন না, এমার্জেন্সি ঘোষণা তো তিনি করলেন না, তাহলে তিনি কি করতে চাইছেন সেই নিয়ে অনেক প্রশ্ন, অনেক রকম কথাবার্তা উঠে আসছে। আমার যা আন্ডারস্ট্যান্ডিং, ভারত নজর রাখছে, আমার যা আন্ডারস্ট্যান্ডিং তার থেকে এটা আমার কাছে একটা মোটামুটি ধারণা পরিষ্কার হচ্ছে যে সেনা কর্তা তিনি নিজে হয়তো হাতে ক্ষমতা নিতে চাইছেন না, তার অনেক কারণ রয়েছে। সেনা কর্তা হাতে যদি ক্ষমতা নেন একবার, তাহলে পরে ওই জাতিসংঘে যাওয়ার ব্যাপারে একটা কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে। তিনি বিকল্প পদ্ধতিতে তিনি যেটা করতে চাইছেন, আমার যদ্দূর মনে হয় তিনি দেশের অবস্থা শান্ত করার চেষ্টা করছেন। তার একটা ধমকে কিন্তু অনেকটা কাজ হয়েছে, এবং দৃষ্টান্তমূলক হিসেবে এই যে এবি পার্টির যে ফুয়াদ সেনকে সেনাপ্রধানকে আক্রমণ করেছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন, এবং যাচ্ছেতাই ভাষায় তিনি যে কথাবার্তা বলেছেন তারপর তাকে তুলে নিয়ে এসেছিলেন। নিজু মজুমদারের খবর অনুযায়ী তাকে একটি প্ল্যাটফর্মে নিজু মজুমদার এটা বলেছেন, আমি শুনেছি, তাকে সেনাবাহিনী তাদের দপ্তরে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে 10 বার কান ধরে ওঠবোস করিয়েছে এবং পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছে। এবং যখন পায়ে ধরেছে তখন তার পশ্চাৎ দেশে একজন সেনা বেশ কয়েকবার লাথি মারে। তিনি হাত জোর করে ক্ষমা চান এবং বলেন এই ধরনের ধৃষ্টতা তিনি আর কখনো করবেন না। ফলে এই খবরটা একটু চারদিকে কিন্তু ছড়িয়েছে, এবং তিনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না, তার ফল ভালো হবে না। ফলে সেনাবাহিনীর দিকে আঙুল তোলার ব্যাপারটা উনি বন্ধ করেছেন। এখন দৃশ্যত কিন্তু চোখে কিছু পড়ছে না, আমি কিন্তু এটা বুঝতে পারছি। দৃশ্যত সেনাবাহিনী কোন রকম কড়া পদক্ষেপের দিকে এখনো পর্যন্ত কিছু যায়নি। তবে 26 তারিখ এখন দেরি আছে, আজকে 25, কালকে 26। এমনও হতে পারে যে হয়তো সেফ প্যাসেজ দিচ্ছে ইউনূসকে, যেটা আমি বলেছিলাম, হতে পারে, আবার নাও হতে পারে, এইটা তার মতলব নাও হতে পারে। তবে মানুষটা খুব ঘোরেল, তো একে ভারতও বিশ্বাস করে না, আমি তো বিশ্বাস করিই না। মানুষটা খুব ঘোরেল, পাকাল মাছের মতো, কি চিন্তা করছেন এনার কিন্তু বোঝা খুব মুশকিল।
তবে যারা আওয়ামী লীগ সদস্য আছেন আমি তাদেরকে বলবো, আপনারা কিন্তু মোটেই হতাশ হবেন না। ভারতের কাছে প্ল্যান এ আছে, ভারতের কাছে প্ল্যান বি আছে, প্ল্যান সি আছে, নানান রকম প্ল্যান আছে। একটা প্ল্যান, সব প্ল্যান যে একেবারে 100% খাঁটি হবে তার কোনো মানে নেই, সব প্ল্যান যে খাটবেই তার কোনো মানে নেই। তার জন্যই বিকল্প প্ল্যান সমস্ত তৈরি করা থাকে, সেই প্ল্যান তৈরি করা আছে। এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমারই বেশ কিছু দর্শক আছেন, খুব বিবেচক বুদ্ধিমান দর্শক আছেন। তারা আমাকে বলেছেন যে দেখুন দাদা, আপনি যে আগাম ভেতরের বার্তাগুলো বলে দেন না, সেগুলো কিন্তু ইন্টেলিজেন্স মারফত বোঝা যায়, বুঝতে পারে এরা যে বার্তাটা সঠিক, আপনার কথাটা সঠিক। ফলে তারা একটুখানি সতর্ক হয়ে যায় এবং তারা প্ল্যান পাল্টে ফেলে। ফলে আপনার কাছে অনুরোধ যে আপনি এই ধরনের কোনো প্ল্যান আগাম বলবেন না, যাতে এরা সতর্ক হয়। তাদের কথা কিন্তু অনেকটা কিন্তু সত্যিও। আমি যদি যা বলে দিচ্ছি তা যদি সত্যিকারে বাস্তবায়ন হয়, এখন দেখেছে 2-4টে বাস্তবায়ন হয়েছে, ফলে তারা কিন্তু একটু সতর্ক হয়ে যায়। তাই আমি আজ থেকে ঠিক করেছি যে গোপন কিছু আমি আর এই প্ল্যাটফর্মে বলবো না, এটা আমি ঠিক করেছি। কিন্তু আমি এটুকু আপনাদের বলছি যে সেনাপ্রধান যদি ক্ষমতা হাতে না নেন, যদি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা অর্পণ না করেন, তাহলে প্ল্যান বি আছে, প্ল্যান সি আছে, ভারতবর্ষ এ কাজ করবেই। আর সেনাপ্রধান যে কাজটি করছেন তাতে নিজেকে, যদি উনি পিছিয়ে আসেন, তাহলে কিন্তু ইতিহাসে উনি কলঙ্কিত নায়ক হয়ে থাকবেন, সেনাবাহিনীতে কলঙ্কিত নায়ক হয়ে থাকবেন। কারণ এই সরকার টিকবে না, একদম গ্যারান্টি, এই সরকার টিকবে না। কারণ উপদেষ্টাদের অবস্থা দেখেছেন তো, আর ওই কচি কচি ল্যাজমোটা সমন্বয়ক, তাদের মুখ শুকিয়ে গেছে, এদের একেবারে মুখ শুকিয়ে গেছে। তবে যদি এখন এই যে মানুষগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে, খেতে পাচ্ছে না, সামনে ঈদ, বাড়ি থেকে ফোন আসছে, আমাকে সকালবেলা বেশ কয়েকজন ফোন করেছে, গত কয়েকদিন ধরেই ফোন করছেন, আজকে সকালে একজন ফোন করে কাঁদতে কাঁদতে, যে মেয়েটা আমার ফোন করে বলছে যে এবারে ঈদে বাবা কিছু দিলে না, আমার ব্যবসা লুট হয়ে গেছে, আমি কোনো রকমে এক কাপড়ে পালিয়ে এসে আমি লুকিয়ে আসি, আমি কি করব বলুন। তার নামটাও আমার মনে আছে, কিন্তু আমি বলবো না। তা যারা এই সরকার, যারা কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন কেড়ে নিয়েছে, লিভিং রাইটস কেড়ে নিয়েছে, এখন একটা মানুষকে ঠেলতে ঠেলতে, বিড়ালকে যদি আপনি কোণে ঠেলে দেন, দেয়ালের কোণে, সেই বিড়াল কিন্তু ক্ষিপ্ত হয়ে এসে লাফিয়ে আপনার টুটি টিপে ধরবে, এটাই কিন্তু বাস্তব। তাহলে যদি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে, যে আওয়ামী লীগের লোকেরা দেখছে এমনিই মরে যাব, অমনিও মরে যাব, তাহলে আমাদের শেষ হচ্ছে কি আমাদের অস্ত্র হাতে তুলে নেওয়া। তা যদি হয়, তাহলে এর দায় গিয়ে পড়বে কিন্তু সম্পূর্ণ সেনাপ্রধানের ওপরে। আমি তো ভারত এবং আমি তো ভারতবর্ষে বসে এই দায় কিন্তু সেনাপ্রধানের ঘাড়েই চাপাবো। কারণ যে সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে এসছে, সেই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার উনি যদি না করেন, তাহলে উনি কলঙ্কিত নায়ক হয়েই থেকে যাবেন। এবং আমি নিশ্চিত করছি, ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না, মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে কথা বলবে না। উনি কোথায় পালিয়ে বাঁচবেন উনিই জানেন। কারণ এখানে যারা যারা বিশ্বাসঘাতকতা করছে, তারা কিন্তু সব লিস্টেড হয়ে থাকছে। আমি আর বেশি কথা বলবো না,
বেশি কথা বলতে গেলে তাহলে হয়তো মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যাবে। তাই আজকে থেকে আমি ঠিক করেছি, আমি কোনো গোপন কথা আমি বলবো না। আমার কাছে আছে, গোপন খবর নেই তা না, আমার কাছে আছে। কিন্তু যেহেতু ওই বুদ্ধিমান এবং বিবেচক মানুষগুলো আমায় বলেছেন যে আপনি কোনো কথা বলবেন না, তাই আমি আর এখানে কোনো কথা এই প্ল্যাটফর্মে বলবো না। আমি ঠিকই করে নিয়েছি। যা হচ্ছে ওয়াচ করুন, আমিও ওয়াচ করছি, আপনাদের আমি দেখাবো। কিন্তু আজ থেকে আমি কোনো গোপন কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং জানবেন সুদিন আসবে, খুব শিগগিরই আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আর এই কুতুবদের কারণেই কিন্তু আপনারা এখন ওই যে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারতেছেন, এই সোশ্যাল মিডিয়ার কুতুবদের কারণে। না হলে কিন্তু ওই জেলেই আটকা থাকতেন। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না, আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইউনূস স্যারের ভাষণ শুনে না মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল। উনি তো বলেন দারুণ, উনি শুধু বলেন না, কিন্তু যা সত্য তাই বলেন, গলাবাজি করেন না। আজকের ভাষণে যা যা বলছে সবই কিন্তু বাস্তবে রূপ নিবে এবং অর্ধেক বাস্তবে রূপ নিয়ে নিছে অলরেডি। ওনার কথা থেকেই তো বুঝছেন। যাই হোক, ওনার এই ভাষণ থেকে কয়েকটা কথা বলবো। এর মধ্যে একটা হইলো হজ নিয়ে। উনি হজের কথা বলছেন, মানে দেশের এমন কোন সেক্টর নাই যেটা বাদ করছে, সব আলাপ করছে। এর মধ্যে হজ নিয়ে যে কথাটা বলছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ কি জানেন, আমাদের দেশের মা বাবারা যখন হজে যায়, মানে আমরা হজে পাঠাই, তাদের অনেক বয়স থাকে, তখন অনেকের ভাষাগত প্রবলেম থাকে। ওইখানে আরবি ভাষা, আমরা বলি বাংলা ভাষা, এবং কোন দিকে যাব, রাস্তা চিনা, সময়ের গ্যাপ, আজানের টাইম, কখন নামাজ, অনেক রকম প্রবলেম হয়। এবং অসুখ বিসুখ হইলে ডাক্তার পাওয়া, কোন দিকে যাবে না যাবে, দিশাহারা। সব কিছু মিলাইয়া উনি সোজা একটা রাস্তা কইরা দিছে, একটা অ্যাপ আবিষ্কার করছে। এই অ্যাপটা হচ্ছে আপনার ফোনে থাকবে। আপনারা যারা হজে যাবেন ওই অ্যাপকে শুধু আপনি জিজ্ঞাসা করবেন অথবা এখানে লিখবেন যে আমার এখন জ্বর, খারাপ লাগতেছে, আমি কি করব। ওই অ্যাপ আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করায় দিবে। আপনি জানতে চাইবেন এখন আমি কোন নামাজটা করব, কারণ কি আমি তো সময় বুঝতেছি না, আমি বাংলাদেশ থেকে আসছি, আপনাকে সময় বইলা দিবে। মানে প্রত্যেকটা জিনিস আপনি কোন নামাজে কখন কোন সূরাটা পড়বেন, ওই সূরাটাও বইলা দিবে আপনাকে। হ্যাঁ, ওই সূরাও বইলা দিবে। তার মানে কি, হজ করতে গেলে আপনি আর কোন রকম প্রবলেম ফেস করবেন না। আপনার মোবাইলই আপনাকে বইলা দিতে হবে কখন কোথায় যাবেন, কখন শয়তানকে ঢিল মারবেন, কখন নামাজ পড়বেন, মদিনার রাস্তা কোনটা, ডাক্তার কোথায় আছে, সব কিছু যা আপনি জিজ্ঞাসা করবেন তারই উত্তর দিবে। এই ব্যাপারটা আমার কাছে না খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখেন ওনার মাথার মধ্যে হজের ব্যাপারটা আছে, কিচ্ছু বাদ পড়ে নাই। এবং এর মধ্যে আরেকটা ব্যাপার বলছে, যেটা ওইটা একটু আলাপ করি। সব ব্যাপার নিয়ে আলাপ করা যায়, ওনার প্রত্যেকটা কথা টুকরো টুকরো যদি নিয়ে আসি 100টা কন্টেন্ট বানানো যাবে। কিন্তু না, আমি ওইটুক কথা নিয়ে কথা বলবো আজকে, যেটুক কথার মধ্যে অনেক কষ্ট লুকায় আছে। আমারও কিছু কষ্ট লুকায় আছে, আপনাদেরও কষ্ট লুকায় আছে। ওই ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে ডিজিটাল আইন। গত সরকার এই ডিজিটাল আইনে যাকে তাকে যখন তখন ধরে নিয়ে চলে যাইত যে কোনো ব্যাপারে। এই যে আজকাল আমরা মন খুইলা কত কিছু লিখতেছি এবং বর্তমান সরকারেরও সমালোচনা করতেছি, সবাই সরকার কোন রকম পদক্ষেপ নিছে বা আমাদেরকে বলছে মুখ বন্ধ রাখতে। বরঞ্চ ইউনূস স্যার বলে হ্যাঁ, সবাই কথা বলার অধিকার আছে, যে যা বলবে বলুক, কোনো ব্যাপার না, সত্য মিথ্যা জনগণ যাচাই করবে, আমরা কোনো বাধা দিব না। আমরা যদি বাধা দিতে চাই, আমরা যদি বাধা দিতে যাই, তাহলে তো ওই আগের সরকারের মতো হয়ে গেল, শেখ হাসিনা যা করছে তাই তো হয়ে গেল। আমরা কোনো বাধা দিব না। বরঞ্চ ওই ডিজিটাল আইনে যারা বন্দী হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, যারা জেলখানায় ছিল, এরকম 600 মামলা খালাস করে দিছে, আরো 400 মামলা খালাস করবে। এবং আপনারা তো জানা গেছেন এর মধ্যে
সব দলেরই যাদের মামলা ছিল, কারো 200, কারো 90টা, কারো 40টা, সবাই মামলাই কিন্তু খালাস হয়ে গেছে। কেউ নাই কিন্তু, হাজার হাজার না, লক্ষ লক্ষ মামলা থেকে খালাস হয়ে গেছে। এই ডিজিটাল আইনটাকে বাতিল করা হবে, এটা আশ্বাস দিছে। আমি জানি না 7 মাস হয়ে গেছে কেন এই ডিজিটাল আইন বাতিল হয় নাই। এটা খুব খাতারনাক একটা আইন ছিল ভাই, খুব খাতারনাক। জানেন, এই আইনটা এমন ছিল, মনে করেন আমি কোনো অন্যায় করছি, আমাকে না পায়া আমার বউ বাচ্চাকে ধরে নিয়ে যাইতো বা আমার বোনকে ধরে নিয়ে যাইতো। যেমন কনক সারোয়ার সাহেব কি করছে না করছে আমরা জানি আমাদের দেশের জন্য, কিন্তু সরকারের চোখে উনি ছিলেন দুষ্কৃতিকারী, হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী। ওনারে পাইলে তো বুঝছেন কি করতো বুঝিনি, কিন্তু ওনারে না পায়া ওনার বোনকে ধরে নিয়ে গেছে। ওনার বোনের কি দোষ? ওনারা বলছে যে ওই ডিজিটাল আইন যে সে দেশের বিরুদ্ধে কি জানি স্ট্যাটাস দিছে, খামাখা কথা। এরপর আরেকটা মামলা দিছে, সেটা হলো গিয়ে ওই যে মাদক দ্রব্য মামলা। মানে কি কি মামলা জানি ঢুকাইছে, মানে একটা মানুষকে জব্দ করার জন্য যত রকম মামলা আছে সব যেন দেওয়া যায় সে ব্যবস্থা করতো, তার জীবনটাকে না শেষ করে দিত। দেখেন, কনক সারোয়ার সাহেব অন্যায় করে থাকুক, ন্যায় করে থাকুক, ভাই তারে ধরে নিয়ে আসেন। কনক সারোয়ারে না পায়া তার বোনকে ধরে নিয়ে গেছে, মামলায় ঢুকাই দিছে। ওই যে দেশের বিরুদ্ধে কি জানি স্ট্যাটাস দিছে, মাদক মামলা, তমুক মামলা, মানে যত রকম ভাবে মামলা দিয়া জীবনটাকে তছনছ করে দেওয়া যায়। কিন্তু দোষটা করলে কইরা থাকবে সারোয়ার সাহেব, কনক সারোয়ার। তার বোন কেন বেচারাকে জেলে ঢুকাই দিছে, তার বাচ্চা বাসায় কাঁদতেছে। চিন্তা করেন, এই আইনটা এত খাতারনাক ছিল। এই আইনের মাধ্যমে সবাই জীবনই তছনছ করছে, কিন্তু সবাই তো 5ই আগস্টের পর বেরিয়ে গেল। এখন এইটা কেমন বিচার? কনক সারোয়ার সাহেবের মামলা কিন্তু এখনো আছে, পিনাকি ভট্টাচার্যের মামলা এখনো আছে, ইলিয়াস হোসেনের মামলা এখনো আছে, জীবিত মামলা, জীবিত। উনাদের মামলা থেকে উনারা খালাস পায় নাই, কিন্তু প্রত্যেকটা দলের প্রত্যেকেই খালাস পাইছে। তারেক জিয়াও কয়েকদিন আগে সব মামলা থেকে খালাস পাইছে। ওই যে আমরা শুনতেছি না যে আবার আপিল করছে, ওইটা আপিল না, ওরা নিজেরাই করছে। মানে মামলাটা যে পুরাপুরি খালাস হয়ে গেল, এটা বুঝাইবার জন্য ভবিষ্যতে যেন কেউ আর আঙ্গুলি করতে না পারে, মানে পুরো সার্টিফিকেট নিয়ে নেওয়া, গ্রিন সার্টিফিকেট নেওয়া। এই সবাই কিন্তু খালাস পাইলো, এবং বেগম জিয়াও খালাস পায়া চিকিৎসায় চলে গেল, আল্লাহ ওনাকে এখন ভালো রাখছে। কিন্তু এই 3 জনের, কনক সারোয়ার সাহেব, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্যের মামলাটা ঝুলিয়ে রাখছে। আর আসিফ নজরুল সাহেব, ওনারে মনে পড়তেছে আমার, উনি যখন মানে সরকারে ছিল না আর কি, 5ই আগস্টের আগের কথা, উনার বক্তব্য গুলা না আমার কানে এখনো বাজে। উনার বক্তব্য গুলা না আমার কানের মধ্যে না এখনো ইকো হয়, বাজতে থাকে। উনি একবার বলছিলেন, আমি যদি একবার সরকারে যাইতে পারতাম, আল্লাহ যদি আমাকে এখানে নিয়ে যাইতো, উনি যে কি করতো। কিন্তু আপনি এই 3 জনের মামলা খালাস করলেন না কেন? সবাই মামলা খালাস করলেন, সবাইকে মুক্তি দিলেন, এই 3 জনের মামলা ঝুলে রাখলেন কেন? নাকি আপনারাও মনে করেন ওই যে মির্জা ফখরুল সাহেবের মতো ওনারা কুতুব, সোশ্যাল মিডিয়ায় কুতুব, ওনারা দেশের মানুষকে বিভ্রান্ত করতেছে? দেশের মানুষকে যদি বিভ্রান্ত কইরা থাকে, 5ই আগস্ট আইলো কেমনে? এই 5ই আগস্টের সাথে ওনারা জড়িত ছিল না? ওনারা তো গত 15-16 বছর যুদ্ধ চালায় গেছে রে ভাই, যুদ্ধ চালায় গেছে, দেশে থাকতে পারে নাই, দেশ থেকে পালায় যায়। এমন না যে আমাদেরকে ভুইলা গেছে, ইচ্ছা করলে তো ভুইলা যায়, বুঝছেন, ওই ইউরোপিয়ান জীবন যাপন করতে পারতো। এই যে আমাদের সঙ্গে সারা বছরই তো যোগাযোগ রাখছে, এই যে সামনে এসে কথা বলে, আপনারা কি ভাবেন ওই আধা ঘন্টা কথা বললা উনি আরেক কাজে চলে যায়? না, এই কথা বলার আগে অনেক রকম প্রিপারেশন নিতে হয়, অনেক তথ্য জোগাড় করতে হয়, যার ফলে ওনাদের কথা গ্রহণযোগ্যতা পায়। 71-এর দেশ স্বাধীনতার সময় একটা বেতার কেন্দ্র ছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ওইখান থেকে একটা চরমপত্র হইতো, ওই চরমপত্রের জন্য ওয়েট করতাম, কারণ ওই চরমপত্রের মধ্যে না এমন ভাবে, ওই চরমপত্রের মধ্যে না এমন কিছু ভাব প্রকাশ করতো, যে ভাবগুলো শুনলে না আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে, বুকের মধ্যে সাহস চলে আসতো। এবং উনি অনেক রকম ব্যঙ্গ করতো পাকিস্তানের সোলজারদের এবং পাকিস্তানের সেই ইয়া খানের, টিক্কা খানের, সবাই নিয়ে ব্যঙ্গ করতো। তেমনি পিনাকি দাও যখন ওনার বক্তব্য রাখে, ওর মধ্যে অনেক রসকস দেয়, বুঝছেন।
মনটাকে হালকা করে দেয়, আবার মনের মধ্যে বুঝছেন একটা চেতনা জাগায় তোলে। উনার কন্টেন্ট গুলো দেখে আমরা তো ভাই উৎসাহ পাইছি, প্রেরণা পাইছি। এবং আপনি এই ছাত্র জনতা সবাইকে জিজ্ঞাসা করেন, একে একে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা ছেলে শিকার যাবে, প্রত্যেকটা মানুষ শিকার যাবে যে হ্যাঁ ওনাদের ওইসব ভিডিও দেখে আমরা উৎসাহ পাইতাম। আমার এই কথাগুলোর সাথে আপনারা একমত কিনা জানি না। যদি একমত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, ওনাদের মামলাগুলা কেন রয়ে গেল? আসিফ নজরুল স্যার, আপনি সরকারে যায় কেমন জানি বদলে গেলেন, আপনার মনের মধ্যে একবারও প্রশ্ন জাগলো না যে এই 3 জনের মামলা কেন ঝুলিয়ে রাখছেন? উদ্দেশ্য কি? ওনাদের কি ইচ্ছা হয় না এই ঈদে আইসা ওনাদের দাদা দাদির কবর জিয়ারত করবে, ওনাদের মা বাবার কবর জিয়ারত করবে, ওনার নিজের জন্ম ভিটাতে আসবে? ওনাদের ইচ্ছা হয় না এই ঈদটা আমাদের সঙ্গে করার? কি ওনাদের ইচ্ছা হয় না? ওনারা হয়তো বলবে না আপনাদেরকে যে আমাদের মামলা খালাস করেন, কিন্তু আপনাদের এটা করা উচিত ছিল। দেশের থেকে তো ওনারা টাকা পয়সা নিয়ে ভাইগা যায় নাই, খুন খারাপি করে তো ভাইগা যায় নাই। ওনারা দেশের পক্ষে কথা বলতো, ওনারা স্বৈরাচার শাসকের বিরুদ্ধে কথা বলতো। এটাই ছিল ওনাদের দোষ। ওনাদের মামলাগুলো রাইখা দেওয়ার কারণ কি? ওনারা যেন না আসতে পারে, দেশের কোনো কাজে না লাগতে পারে, তাই না? আর আপনারা এরকম ওই যে সোশ্যাল মিডিয়ায় আইসা ওনাদেরকে ব্যঙ্গ কইরা করবেন কুতুব। এই কুতুবই তো আপনাদের আজকে কথা বলার স্বাধীনতাই না দিছে। এই কুতুবের কারণেই তো আপনারা এখন কথা বলে বেড়াইতেছেন, না তো জেলেই থাকতেন, দৌড়ের উপরে থাকতেন। বুঝেন না কেন? এরকম বেইমান হইলে হয় নাকি? পুরাপুরি তো একটা বেইমানি হয়ে গেল। তাইলে আমি মনে করি আসলে আমরা খুবই অকৃতজ্ঞ, সত্যি অকৃতজ্ঞ, লজ্জা লাগতেছে। আর আপনারা যারা এই এনসিপি তে আছেন, দৌড়ঝাঁপ করতেছেন, আপনাদের কোনো বিবেক নাই? আপনারা কেন বলবেন না যে ওনাদের 3 জনকে মামলা থেকে খালাস করতে হবে? কেন আওয়াজ তুলবেন না? কারণ কি? আওয়াজ তুলেন ভাই, আওয়াজ তুলেন। বেইমানি করেন না। বেইমানি করলে উপরওয়ালা সইব না, কিন্তু এটা মাথায় রাখেন। সবার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ। সেটি গণমাধ্যম শতাধিক বলছে, প্রকৃত সংখ্যা নাকি 1.5 শতাধিক। এরপরে পঞ্চগড়ের বোদায় আজকে যখন রাতের শেষ সেই দিনটা যখন ছিল, সেই দিনে পঞ্চগড়ের বোদায় তিনি এই আরেকটা শোডাউন করেছেন। সেখানে কেউ কেউ ফেসবুকে লেখালেখি করছে সেখানে 4 শতাধিক গাড়ি ছিল। শতাধিক গাড়ি যে ছিল এটা বাংলাদেশের সব গণমাধ্যমে এসেছে। শোডাউনের পর শোডাউন করছেন সার্জিস আলম, সেটি প্রচণ্ড সমালোচিত হয়েছে। বিমানে উড়ে গেছেন, সেটা একটা বড়লোকি ব্যাপার। বিমানবন্দর থেকে শত শত গাড়ি নিয়ে শোডাউন করেছেন, হুড খোলা, ছাদ খোলা গাড়িতে পতাকা, এনসিপির পতাকা নিয়ে রাস্তায় ঘুরেছেন, সাথে অসংখ্য মোটরসাইকেল ছিল। সেটিকে ভালোভাবে দেখেননি কেউ, কারণ এই সার্জিস আলমরাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। সেটিকে নিয়ে তাসনিম যারা ফেসবুকে খোলা চিঠি লিখেছিলেন প্রিয় সহকর্মীকে নিয়ে, সেটিও একটা অনন্য নিদর্শন বলতে গেলে বলা যায় যে তাসনিম যারা নিজ দলের নেতার বিরুদ্ধে ফেসবুকে ওপেন লিখলেন, তাতে করে তাসনিম জারার উপরে কোনো শনির দশা নেমে আসে কিনা, তাকে দল থেকে বাদ দিয়ে দেয়া হয় কিনা, তেমন ঘটনা যদি ঘটে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ যার বিরুদ্ধে তিনি লিখেছেন তারা 2-3 জন এত বেশি ক্ষমতাধর এই দলে যে অন্যরা যদি তার সমালোচনা করে তাহলে তাদের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। তাসনিম যারা তার স্ট্যাটাসে মূলত যেটা বলতে চেয়েছিলেন, চিঠি লেখার ঢঙে তিনি লিখেছেন, সেখানে তিনি একটা জায়গায় বলেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবার দায়িত্ব। এবং তিনি লাস্টে বলেছেন, আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকভাবে বিবেচনা করবে। সার্জিস কাল বিলম্ব করেননি, সার্জিস তার উত্তর দিয়েছেন
এবং সেই উত্তরটা দীর্ঘ চিঠি, দীর্ঘ লেখা, ফেসবুকে দীর্ঘ লেখা লিখেছেন। সেই দীর্ঘ লেখা আপনারা দেখে নিতে পারেন। সেই দীর্ঘ লেখায় সার্জিস আলম যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ক্ষমতার রাজনীতি আসলে ভিন্ন রকম রাজনীতি। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে ক্ষমতার রাজনীতির একেবারে পরিপূর্ণ তফাৎ রয়েছে। আমরা যে বন্দোবস্তের কথা বলছি সেই বন্দোবস্ত যদি এখন আমি প্রয়োগ করতে চাই, তাহলে 95% ক্ষেত্রেই আমাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। ভোটের রাজনীতিতে আমরা টিকতে পারবো না। সুতরাং নতুন এবং পুরাতনের মিশেলে কিছু একটা করে আপাতত যদি আমরা যেটা আমাদের হাতে নাই, আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো না, সেটা হচ্ছে ক্ষমতা। আমরা যদি নতুন এবং পুরাতনের মিশেলে পাওয়ারফুল হতে পারি, ক্ষমতায় যেতে পারি, তারপরে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলছি সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। তার মানে হচ্ছে যে তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, তাদের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার রাজনীতি করা। এবং ক্ষমতার রাজনীতিতে তিনি বলেছেন যে ক্ষমতার রাজনীতিতে ভোট করতে হলে সেই এলাকার মানুষ, আপনার যদি প্রভাব না থাকে, প্রতিপত্তি না থাকে, আপনার যদি হ্যাডাম না থাকে, কেউ আপনাকে 4 পয়সা মূল্য দেবে না। আপনি ভোটে দাঁড়িয়েছেন, আপনার কাছে অনেকে আসবে, অনেক ন্যায় অন্যায় অনেক দাবি নিয়ে, অনেক সুপারিশ নিয়ে আসবে। তারা শুধু দেখবে আপনি তাদের দাবি মেটাতে পারছেন কিনা। তার মানে হচ্ছে যে কথাটুকু একটু উজ্জ্ব রেখেছেন সেটা হচ্ছে যে ভোটের রাজনীতিতে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। সেই টাকা পয়সা খরচ যদি আপনি করতে না পারেন, সবাইকে যদি, ভোটারদেরকে যদি খুশি করতে না পারেন, তাহলে আপনি ভোটের রাজনীতিতে টিকতে পারবেন না। সেই কথা বলেছেন তিনি। এবং একটু উল্লেখই করি, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে কতিপয় সোশ্যাল মিডিয়ার বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনৈতিক কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের এই মুহূর্তের চিত্র নয়। এই মুহূর্তের চিত্র নয়, অর্থাৎ বাংলাদেশে যে ধারার রাজনীতি হয়, বিএনপি আওয়ামী লীগ যে ধারার রাজনীতি করে, সেই ধারার রাজনীতি তাদের নতুন বন্দোবস্তের রাজনীতি নয়, সেটা তিনি স্বীকার করছেন। কিন্তু তিনি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আমি ভোটে প্রয়োগ করতে চাই, তাহলে আমার জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং আমাকে পুরাতন ধাঁচেই রাজনীতি করতে হবে, পুরাতন ঢঙেই রাজনীতি করতে হবে এবং শোডাউন করতে হবে, ক্ষমতা দেখাতে হবে, দাপট দেখাতে হবে, তবেই জনগণ আকৃষ্ট হবে। জনগণ নাকি আকৃষ্ট হয় না শোডাউন না করলে, দাপট না দেখালে জনগণ নাকি আকৃষ্ট হয় না। এবং সেটা যদি না করা যায় তাহলে 95% ক্ষেত্রেই আমাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তার মানে হচ্ছে যে ভোটের লড়াইয়ে পারা যাবে না, এমনটা তিনি বলেছেন। একেবারে শেষ লাইনে, শেষ প্যারাতে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে তিনি যে জমিদার পরিবারের সেটা বলার চেষ্টা করেছেন। তার যে অভাব নেই, তিনি, তার পকেটে টাকা ছিল না, যে নাটক করেছিলেন তিনি, সেটা যে নাটক এবার এই স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে দিলেন। বললেন যে তিনি জমিদার পরিবারের মানুষ, তার দাদা যেটা রেখে গেছে সেই রেখে যাওয়া টাকা দিয়ে আগামী নির্বাচন করতেও তার কোনো সমস্যা হবে না। এবং তিনি এটাও বলেছেন, সেটা হচ্ছে যে আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। অর্থাৎ যা গাড়ি ছিল অর্ধেকের বেশি তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তারা নিয়ে গিয়েছিল। বাকি 50টার, তার মানে তিনি স্বীকার করেছেন যে 100টার বেশি গাড়ি ছিল। তিনি লিখেছেন বাকি 50টার মতো গাড়ির 6,000 টাকা করে যে 3 লাখ টাকা ভাড়া দেয়া হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা নিয়ে আমি এবারের ইলেকশনও শেষ করতে পারবো। আরও 50 বছর আগে এই 50টা গাড়ির ভাড়া দেওয়ার তার সামর্থ্য ছিল, তার পরিবারের সামর্থ্য ছিল। এই উত্তরটা তিনি তাসনিম জারাকে বলেছিলেন। তার মানে হচ্ছে যে তিনি জমিদার পরিবারের সন্তান, তাকে গরিব বলে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। তিনি দাপট দেখাবেনই, শোডাউন দেখাবেনই, 100, 200, 400, 500 গাড়ি, এটা কোনো ব্যাপার না। টাকার কোনো অভাব নেই। টাকার অভাব নেই এই কথা যখন বলছেন তিনি, তখন কি দুদকের একটু উচিত একটু খতিয়ে দেখা
যে তিনি যেটা বলছেন পরিবারের সামর্থ্য এবং তার বর্তমান চালচলন এবং মাত্র 6 মাস আগেই যেটা বলা যে তার পকেটে 2000 টাকাও থাকে না, তার কোনো ওয়ালেট নাই, মানিব্যাগ নাই, ধার দেনা করে চলছে, সেই 6 মাস আগের কথা এবং 6 মাস 7 মাস পরের কথার সঙ্গে যে এই অমিল, তার অর্থনৈতিক বাস্তবতা কি একটু দুদকের ঘেঁটে দেখা উচিত, নাকি সরকারি দল হিসেবে তাদেরকে ট্রিট করা হবে? সেইভাবে ট্রিট করে দুদকও ব্যাপারটাকে আমলে নেবে না, সেটিও অবশ্য একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে যে কথা বলছিলাম যে ক্ষমতায় না গেলে যেটা হয়, ক্ষমতায় না গেলে আমরা পরিস্থিতি পাল্টাতে পারবো না, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা বলছি সেটা আমরা প্রয়োগ করতে পারবো না। সেটাই তিনি এক জায়গায় লিখেছেন যে তার উপরে এখন আপনার কোনো অথরিটি নেই, অর্থাৎ কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই। এক্ষেত্রে সরাসরি নতুন বন্দোবস্ত অ্যাপ্লাই করে দীর্ঘমেয়াদে অপ্রাসঙ্গিক হওয়ার চেয়ে, দীর্ঘমেয়াদে অপ্রাসঙ্গিক মানে রাজনীতি থেকে ছিটকে পড়ার চেয়ে সাময়িকভাবে নতুন পুরনো মিশেলে এগিয়ে গিয়ে যদি আপনি একটি অথরিটি পান, মানে ক্ষমতা পান, কিংবা নির্বাচিত হতে পারেন, তখন বরং দীর্ঘমেয়াদে নতুন বন্দোবস্তের কালচার চালু করা এবং সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার সুযোগ বেশি থাকবে। আমি এটাকে মন্দের ভালো মনে করি। তার মানে হচ্ছে যে ক্ষমতাই একমাত্র উদ্দেশ্য, আপনি যে যাই বলেন না কেন, আমার রাজনীতি ক্ষমতার রাজনীতি। অতঃপর এনসিপির থেকে একেবারে ক্লিয়ার মেসেজ পাওয়া গেল, এনসিপি ক্ষমতার রাজনীতি করছে, মুখে যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সেগুলো পুরোটাই আসলে চাপাবাজি। সহজ সরল স্বীকারোক্তি সার্জিস আলম যেগুলো দিলেন, এর জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়, সাধুবাদ জানানো উচিত সবার যে তিনি ব্যাপারগুলোকে গোপন করেননি। শোডাউনের রাজনীতি বাংলাদেশে যেটা হয় সেই গড্ডালিকা প্রবাহেই তারা গা ভাসাতে চাচ্ছেন, আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা সেটা মানুষকে শুধুমাত্র ধোঁকা দেয়া। তার মানে এদের কাছ থেকে আমরা নতুন কিছুই পাচ্ছি না, পুরনো সেই পুরনো কাসুন্দিই আমরা পাচ্ছি। এরা ওই ক্ষমতার রাজনীতিই করবে, ক্ষমতাতে গিয়ে বিএনপি আওয়ামী লীগ যে রাজনীতির সমালোচনা করা হচ্ছে, যে রাজনীতির সমালোচনা তারা করছে, সেই রাজনীতিই তারা করবে, শুধুমাত্র নতুন পোশাক পরবে, নতুন পোশাকে পুরনো কাসুন্দিই আমরা দেখতে পাবো। দর্শক, আপনার কি মনে হয় এই সহজ সরল স্বীকারোক্তির পরে এনসিপির জনপ্রিয়তার অবস্থা কি হবে? তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি অন্ধকারের দিকে যাবে? এনসিপি কি ভাঙনের দিকে যাচ্ছে? এনসিপি কি ভেঙে যাবে? নিজেদের মধ্যে যে মতবিরোধ, মতদ্বৈততা, এই গাড়ির শোডাউনের ব্যাপারে অনেকেই কিন্তু প্রতিবাদ করেছেন এনসিপির ভিতরে। এনসিপি কি আদৌ টিকে থাকবে? কিংবা তারা যদি ক্ষমতার রাজনীতি করতে না চায়, তাহলে এই যে বাংলাদেশে অনেক দল রয়েছে যাদের কোনো ভোট নেই, সেরকম দলেই পরিণত হয়ে থাকবে? যে উপলব্ধিটা সার্জিস আলম করেছেন যে ক্ষমতার রাজনীতি করতে হবে, আর ক্ষমতার রাজনীতি করতে হলেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তেই থাকতে হবে, নতুন ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।